What advice would you give female medical student for balancing career, dean and personal growth? আলহামদুলিল্লাহ, এটা তো সবার জন্যই প্রযোজ্য একটা ব্যাপার। আমাদের লাইফস্টাইলটা আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা আমাদেরকে যা দিয়েছেন, এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা সময়, কিন্তু আমরা আমাদের সময়গুলোকে অপব্যবহার করে আমাদের সময় নষ্ট করে ফেলছি। এটা একটা বড় ক্রাইসিস। রাতের বেলায় জাগ্রত থাকা, সকালবেলা বরকতময় যে সময়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সকালের টাইমটাকে বরকতময় বলে উল্লেখ করেছেন। ওই সকালের টাইমটা হচ্ছে ঘুমাবো, উঠে টেনে এরপরে যে ক্লাস, চোখ ডলতে ডলতে ক্লাসে যাই। লাইফের স্টাইল ঠিক নাই। ডাক্তাররা বলে তোমরা হচ্ছে ভাজা পোড়া খাবা না, এটা জাঙ্ক ফুড খাবা না, কিন্তু নিজেরা আবার দেখি একসাথে আড্ডা মারলে ওই জাঙ্ক ফুড নিজেরাই আবার খায়। মানে অবস্থা হচ্ছে আমরা যা বলি তা তোমরা শোনো, আমরা যা করি তা তোমরা করিও না। এমন অ্যাটিটিউড হলে হবে না। আপনাদেরকে করতে হবে, বলতে হবে, সবগুলোর ভিতরে একটু ব্যালেন্স করে চলার জন্য চেষ্টা করতে হবে। আমার সাজেশন, রুটিন করে যদি আপনারা চলতে পারেন, একটা ডায়েরি মেনটেন করবেন, কখন কি কাজ আপনারা করবেন, আননেসেসারি কাজগুলোকে অ্যাভয়েড করেন, নেসেসারি কাজগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করার জন্য চেষ্টা করেন। দেখবেন, জাজমেন্ট করবেন কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না। এটা নিজেই ডিসিশন নিলে আপনারা মেধাবী, ইনশাআল্লাহ পারবেন। আর মেডিকেলে যেহেতু ভর্তি হয়েছেন, কীভাবে পড়তে হবে আর কি করতে হবে, এগুলো মেডিকেলের টিচাররাই আপনাদেরকে সোজা বানায় দেবে। আমাদের টিচাররা বলতো মাঝে মাঝে যে তোমরা বিভিন্ন জায়গা থেকে আসো, ঠিক আছে, কিন্তু আসার পরে তোমাদের সোজা বানানোর দায়িত্ব তো আমাদের। তো তোমরা পড়বা না, কেমনে পড়বা সেই ফর্মুলা আমাদের কাছে আছে। এমন অ্যাসাইনমেন্ট আর পরীক্ষা দিত, টার্ম ফাইনাল দিত, ক্লাস টেস্ট দিত, যে ক্লাসে উপস্থিত হলে কুইজ আছে, কুইজে 10 মার্ক। কুইজ কখন হবে এটা আনসার্টেন, ক্লাসের মাঝখানে একটা কুইজ হবে, তার মানে তোমার ক্লাসে আসতেই হবে, পড়তেই হবে। এই সিস্টেমগুলো তো ইউনিভার্সিটি কলেজগুলো আপনাদেরকে এমনি পড়ায় নেবে ইনশাআল্লাহ। কীভাবে ধৈর্য সহকারে মেডিকেলের লাইফ কোপ আপ করবো, আলহামদুলিল্লাহ এটা মেডিকেল স্টুডেন্টরাই ভালো বলতে পারবে, আমার ধারণা নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা যারা আপনাদের বাবা মায়ের স্বপ্ন লালন করে এই পর্যন্ত আসছেন, দেখেন আমাদের বাংলাদেশে যারা ক্লাস 1-এ ভর্তি হয়, এই মানুষটা ভর্তি হওয়ার পরে তার একটা স্বপ্ন থাকে তার বাবা মায়ের, যে আমার ছেলে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। কারণ বাংলাদেশের এত এত ক্যারিয়ারের সেক্টর আছে, এই সম্বন্ধে তাদের আসলে কোনো ধারণা নাই, যার ফলে বাবা মায়ের একটা স্বপ্নই থাকে। আপনারা যখন যাত্রা শুরু করেছিলেন, 27 লক্ষ স্টুডেন্ট আপনাদের সাথে ক্লাস 1-এ ভর্তি হয়েছিল। আপনারা যখন এসএসসিতে রেজিস্ট্রেশন করেছিলেন, 19 লক্ষ সামথিং, 56,000 58,000 স্টুডেন্ট আপনাদের সাথে রেজিস্ট্রেশন করেছিল। আপনারা যখন এসএসসি পরীক্ষা দিতে বসেছেন, তখন আপনাদের সাথে 50,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে বসতে পারে নাই। সামহাউ তারা মারা গিয়েছে, অসুস্থ, অথবা তার অন্য কোনো সমস্যা, পারিবারিক অর্থনৈতিক সংকটের কারণে। ওইখান থেকেও আল্লাহ আপনাদেরকে বাছাই করেছে। 19 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পরে সেখানে আবার 7 লক্ষ স্টুডেন্ট ফেল করছে আপনাদের সাথে, 13 লক্ষ পাস করছিলেন আপনারা। তো ওই 13 লক্ষ স্টুডেন্ট যারা ফেল করল, 7 লক্ষ স্টুডেন্ট যারা ফেল করলো, এদের কিন্তু লাইফের ওইখানেই থমকে গিয়েছে। ওই 13 লক্ষ স্টুডেন্ট আবার ইন্টারমিডিয়েটে আপনারা ভর্তি হয়েছেন, তাদের মধ্য থেকে আবার 4 লক্ষ স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে ফেল করছে। আপনাদের সাথে আবার এই যাত্রায় মাত্র 9 লক্ষ বা 8 লক্ষ স্টুডেন্টদেরকে আপনারা পেয়েছেন। এই 8 লক্ষ স্টুডেন্টের মধ্য থেকে A+ পেয়েছেন আপনারা 70 বা 80,000। ওই 80,000 স্টুডেন্টের মধ্য থেকে আবার 5,000 স্টুডেন্ট আপনারা মেডিকেলে এখানে চান্স পেয়েছেন, ভর্তি হয়েছেন। তার মানে আপনারা বাছাই হতে 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 একটা পর্যায় পর্যন্ত এখানে এসেছেন। এটা আল্লাহর বড় শুকরিয়া যে এই বিশাল এক জার্নিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করেছে, এই পর্যন্ত আপনাকে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবসময় কৃতজ্ঞ থাকার জন্য চেষ্টা করবেন। আমাদের এই পথ চলায় সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হয়, সঙ্গ দোষে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে মিশে 31st নাইট যাপন করা, পয়লা বৈশাখ উদযাপন করা, এগুলো উদযাপন করতে গিয়ে সঙ্গ দোষে নেশাগ্রস্ত হয়ে পড়ে, মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হয়ে পড়ে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক গ্রহণ করার কারণে প্রতি বছর তরুণ সমাজের মধ্যে অন্তত 5 থেকে 6 লক্ষ তরুণ সমাজ প্রতি বছরই মৃত্যুবরণ করছে মাদক গ্রহণ করার কারণে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে, নানা ধরনের অনৈতিক কাজের মধ্যে তারা ডুবে যাচ্ছে। মনে রাখবেন, when health is lost, nothing is lost. Money is lost, nothing is lost. Health is lost, something is lost. But when character is lost, everything is lost. আমার চরিত্র যদি না থাকে, এই সমাজের কাছে আমার আসলে কোনো ভ্যালু নাই। এটা আমার জন্য সবচেয়ে মূল্যবান একটা বস্তু। আমি আমার চারিত্রিক অধপতনের কারণে আমার পারিবারিক জীবনটাকে আমরা নষ্ট করে ফেলবো। একটা সময় ওয়েস্টার্ন ফিলসফি তারা নিজেদেরকে বলেছে আমরা বিশাল একটা দার্শনিক মতবাদ নিয়ে আসছি, কিন্তু তাদের অশ্লীলতা, ব্যয়াপনা ওই সমাজ ব্যবস্থাকেই ধ্বংস করে ছাড়ছে। ওয়েস্টার্ন ফিলসফি মানুষকে আসলে কিছুই দিতে পারে নাই। জৌলসতা, চাকচিক্যতা, বড় বড় বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং, কিন্তু তার ভিতরে তারা সুখ খুঁজে পাচ্ছে না। সেখানে ছেলেরা মেয়েরা সুইসাইড করছে। আইন প্রণয়ন করতে হচ্ছে জার্মানিতে, স্ব ইচ্ছায় কেউ যেন মৃত্যুবরণ করতে চাইলে আইনগতভাবে কোনো বাধা যেন না থাকে,
সরকারের কাছে আপিল করে মৃত্যুবরণ করছে, স্বইচ্ছায় দুনিয়া ছেড়ে চলে যেতে চায়। তো তাদের যৌবন, তাদের সময়গুলো তারা কিভাবে কাটিয়েছে, ওই রাষ্ট্রের অধীনে থেকে এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা সেখানে জীবিত থাকতে চায় না, বেঁচে থাকতে চায় না, মৃত্যুবরণ করতে চায়। অথচ আমাদের এই দেশে যখন কেউ মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়, এত সমস্যা তাও মরতে চায় না। শান্তি আছে, একটা পারিবারিক শান্তি। ছেলে মেয়ের জন্য কতটা কষ্ট করে, হাড় ভাঙা পরিশ্রম করে, সারা দিন বাবা খেটে পরিবারে যখন যাচ্ছে, ছেলের জন্য মেয়ের জন্য একটা খাবার নিয়ে যাচ্ছে, নিজে খাচ্ছে না, ওই খাবারটা যখন সন্তান গ্রহণ করছে, বাবা আবার ছেলে মেয়ের দিকে তাকিয়ে ফেলফায়াল করে হাসছে, চমৎকার ভালো লাগছে, সারা দিনের কষ্ট সে ভুলে যাচ্ছে। এগুলো হচ্ছে সামাজিকীকরণ, পারিবারিক একটা বন্ডিংস। ওয়েস্টার্নদের কাছ থেকে আমাদের কাছে আসলে কিছুই নেয়ার নাই। তারা এই সমাজ ব্যবস্থাতে যে অবস্থা দিয়েছে, আপনি যান স্ক্যান্ডিনেভিয়ান দেশে, সেই দেশগুলোতে নেগেটিভ পপুলেশন, জিরো পপুলেশনের দেশ, নিজেদের রাষ্ট্রে নিজেদের জনসংখ্যার পরিমাণ এখন নাই হয়ে গিয়েছে, খুঁজে পায় না। সুইডেনে যান, ডেনমার্কে যান, নরওয়ে যান, এই জায়গাগুলোতে দেখবেন সুইডিশ নাই, ওইখানে অন্য নাগরিকেরা 50-60% অন্য দেশের নাগরিকরা ওইখান থেকে নাগরিকত্ব নিয়ে বেঁচে আছে। তারা ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু করে দিয়েছে, গেই ম্যারি চালু করে দিয়েছে, লেসবিয়ানিজম চালু করে দিয়েছে, পরবর্তী বংশধরকে নষ্ট করেছে, জাতিগতভাবে নিজেরা ধ্বংস হয়েছে। এবং খ্রিস্টানরা, এটা পোপরা এখন বলছে যে তোমরা এই জায়গা থেকে যদি বিরত না হও, আগামীর পৃথিবী তোমরা হারাবা, আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতেই একদিন চলে যাবে। তারা এই অশ্লীলতা বেহায়াপনা দিয়ে তারা মনে করছে যে আমরাই হচ্ছে পৃথিবীতে সভ্য জাতি, সভ্যতা আমরাই মানুষকে শিখিয়েছি, কিন্তু সবচেয়ে বর্বরতাই হচ্ছে তারা শিক্ষা দিয়েছে। তাদের মতের সাথে না মিললে সেই জিনিসটা হচ্ছে টেরোরিজম। বাংলাদেশে, পাকিস্তানে গণতন্ত্র চলে, পাকিস্তানে সেইখানে পাকিস্তানে ডেমোক্রেসি তারা ভালনারেবল করে রাখবে। আমরা তাদেরকে বলি যে ঠিক আছে, তোমরা গণতন্ত্রের কথা বলো, তাহলে সৌদি আরবে তো গণতন্ত্র চলে না, ওমানে চলে না, বাহরাইনে চলে না, কাতারে চলে না, এইসব জায়গাগুলোতে তোমরা কথা বলো না কেন? ওইখানে ওইটা চললেই তাদের সুবিধা, এই কারণে ওইটার উপরেই তারা আস্থা রাখে, তাদের সাথে সম্পর্ক। আর যে দেশে যেটা চললে সুবিধা, সেই দেশে সেইটা চালায়, নিজেদের জন্য যেটা ভালো সেটা করে অন্যদেরকে শেষ করে দেওয়ার জন্য তাদের সব পরিকল্পনা। এদের ভিতরে কোনো মানবিকতা নাই, এদের ভিতরে কোনো মনুষ্যত্ব বলতে কিছু নাই, নিজেদের জন্য অন্যদেরকে ধ্বংস করে ফেলতে পারে। এবং এই পৃথিবীতে যে অস্থিরতা তারা তৈরি করেছে, এই জায়গা থেকে এই সমাজ ব্যবস্থাকে রক্ষা করতে গেলে আপনার মতো মেধাবী মানুষদেরকে এগিয়ে আসতে হবে, সমাজকে জানতে হবে, বুঝতে হবে, দর্শনগুলো চর্চা করতে হবে। MBBS ডাক্তার হয়ে গিয়েছি, তার মানে হচ্ছে আমার জীবনের গণ্ডি আমরা একটা নির্ধারিত জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রাখবো না। মেধাবীদের লায়াবিলিটি আছে, এই সমাজ আপনার প্রতি অনেক বেশি ইনভেস্ট করছে, সরকার আপনার জন্য বরাদ্দ রেখেছে, আর সরকারি এই বরাদ্দগুলো আসমান থেকে মান্না সালোয়া নাজিল হয় না, এটা মাথায় রাখবেন। সরকার এখানে যে বরাদ্দ দিয়েছে, 9 লক্ষ কোটি টাকার বাজেট করেছে, সেই 9 লক্ষ কোটি টাকার 6 লক্ষ কোটি টাকা বাজেটের টাকা আসবেই শুধুমাত্র ট্যাক্সের টাকা থেকে, সেটা ডিরেক্ট ট্যাক্সে আর ইনডিরেক্ট ট্যাক্সের টাকা হোক। এই ট্যাক্সের টাকা দেয় কিন্তু সব মানুষেরা। বাংলাদেশে যারা ট্যাক্স পেয়ার আছে, ডিরেক্ট ট্যাক্স পেয়ার, তাদের 75% কোনো ট্যাক্স দেয় না। বাংলাদেশের অধিকাংশ টাকাই আসে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স একজন রিক্সাওয়ালাকে দিতে হয়, একজন কুলি মজুরকে দিতে হয়, একজন শ্রমিককে দিতে হয়, সবাইকে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিতে হয়। আর ওই ট্যাক্সের টাকা দিয়েই এই রাষ্ট্রের অর্গানসগুলো চলে। রাষ্ট্রে যে ঘাটতি বাজেট থাকে তা পূরণ করে কিভাবে জানেন? তা ইন্টারনাল ট্যাক্সের টাকাও, ইন্টারনাল সোর্স থেকে টাকা উত্তোলন করে, তার টাকা হচ্ছে ব্যাংক বিমায় আপনি যে টাকা জমা রাখেন ওই টাকাই নেয়। আর ওইগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ইতিমধ্যেই সরকার ঋণ হয়ে আছে